ছুটির দিনে যেহেতু সবাই বাসায় থাকে, তাই আমি চেষ্টা করি একটু সকালে ঘুম থেকে উঠে সবার পছন্দ মতো নাস্তা তৈরি করতে। তো আজকে যেহেতু ফ্রাইডে আর আপনাদের ভাইয়া বাসায় আছে, এজন্য ওর পছন্দ মতো নাস্তা তৈরি করেছি। পরোটা, আলু ভাজি আর এখান থেকে ডিমের অমলেট করে নিচ্ছি। আর শীতকালে আমার বেশি করে ধনেপাতা দিয়ে ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে। যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার। তো আমি সবাইকে নাস্তা দিয়ে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে আমি খিচুড়ি রান্না করব, মানে সবজি খিচুড়ি আর আলু দিয়ে হাতে মাখা গরু মাংস। এই জন্য প্রথমে আমি 2 কাপ চালের সাথে 1/4 কাপ মিক্স ডাল নিয়েছি। আজকে মিক্স ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর এই খিচুড়ি ডাল মানে মিক্স ডালটা আপনারা বাজারে পেয়ে যাবেন। আমি বাজার থেকে কিনে এনেছি। এখানে 3 রকমের ডাল আছে: মুগ ডাল, মসুরির ডাল আর বুটের ডাল। আর এই মিক্স ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। শীতকালে আমার বাসায় সবাই খিচুড়িটা অনেক পছন্দ করে, বিশেষ করে সবজি খিচুড়ি খেতে খুব পছন্দ করে আপনাদের ভাইয়া। তাই দেখা যায় শীতের সবজি দিয়ে আমি প্রায় সময় ওকে রান্না করে দেই। বাচ্চারাও খেতে পছন্দ করে, তবে বাচ্চারা সবজিটা একটু কম পছন্দ করে আর কি। আমার কাছেও ভালো লাগে এই সবজি খিচুড়িটা। শীতের সময় ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো গরুর মাংস দিয়ে খিচুড়ি তো বেশ মজার। আমার শাশুড়ি মাকে দেখতাম পাতলা খিচুড়ি রান্না করতো আর গরু মাংসের ঝোল দিয়ে খেত। তো বিয়ের পর পর আমি যখন শ্বশুর বাড়িতে আসি, তখন আমি যখন দেখি যে এরকম পাতলা করে খিচুড়ি রান্না করছে আর খাচ্ছে, আমার কাছে কেমন জানি লাগতো। কারণ বিয়ের আগ পর্যন্ত আমি জানতামই না যে এরকম পাতলা করে কোনো খিচুড়ি হয় বা এরকম পাতলা খিচুড়ি জিনিস আছে। কারণ আমি কখনো আমাদের বাসায় এরকম পাতলা করে রান্না করতে দেখিনি। এক এক জায়গায় রান্নার ধরন এক এক রকম। আমি যেহেতু চিটং এর মেয়ে, তো চিটং এর রান্না আর ব্রাহ্মণবাড়িয়া রান্নার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে দুইটা দুই রকমের রান্না। আর বাবার বাড়িতে থাকতে আসলে কখনো দেখিনি আমার আম্মু কিভাবে রান্না করে, কেমন করে রান্না করে, কখনোই দেখা হয়নি। তাই দেখা যায় কি আমি চিটং এর রান্নাগুলোও পারি না। শ্বশুরবাড়িতে আসার পর যতদিন আমার শাশুড়ি বেঁচে ছিলেন, আমাকে কখনোই রান্না করতে হয়নি। সবসময় শাশুড়ি মাই রান্না করতেন, যার কারণে হচ্ছে ওভাবে রান্না শেখা হয়নি। তো যখন শ্বশুরবাড়িতে আসলাম আর দেখতাম যে মা এরকম পাতলা করে খিচুড়ি রান্না করছে আর সবাই ঝোল দিয়ে, মাংসের ঝোল, আলু মাংস দিয়ে খাচ্ছে, আমার কাছে জিনিসটা কেমন জানি লাগতো। আমি কখনোই ট্রাই করিনি, সত্যি কথা। আমি কখনোই কিন্তু খেতাম না। আমার কাছে কেমন জানি লাগতো, এরকম পাতলা খিচুড়ি হয় নাকি। পরে হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করতো। পরে শাশুড়ি মা মারা যাওয়ার পর যখন নিজের সংসারে আসলাম, নিজের সংসার শুরু করলাম, তখন আপনার ভাইয়া আমাকে বলতো যে পাতলা খিচুড়ি রান্না করো। তো আমি তো আসলে কিভাবে রান্না করতো সেটাও কখনো দেখিনি, শিখিনি। তো সেক্ষেত্রে আমাকে হেল্প করেছে হচ্ছে ইউটিউবে সার্চ করে দেখতাম যে ব্রাহ্মণবাড়িয়ার মানে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে কিভাবে পাতলা খিচুড়ি রান্না করে। তো অনেকগুলো রেসিপি চলে আসতো ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কিভাবে পাতলা খিচুড়িটা রান্না করে। তো আমি সেভাবে বাসায় রান্না করতাম, আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে ওর জন্য। তো ওভাবে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করা শিখেছি। আর এখন তো আমার বাসায় এই পাতলা খিচুড়ি আপনাদের ভাইয়া বলেন, আমার ছেলেরা বলেন, খুবই পছন্দ করে। আর আমি যেহেতু কখনোই খাইনি, এখন বাসায় রান্না করলে, যদি গরুর মাংস রান্না করি ঝোল দিয়ে খাই, এখন আমার কাছে বেশ ভালো লাগে। আগে কখনোই ট্রাই করিনি, এখন আফসোস হয় কেন যে ট্রাই করলাম না। শাশুড়ি মা যখন রান্না করতো তখন সবসময় বলতো যে খিচুড়িটা খাও, মাংসের ঝোল দিয়ে মজা লাগবে। আমি কখনোই খাইনি সত্যি, কিন্তু এখন মনে হয় যে খাওয়া উচিত ছিল। আসলে মজা আছে, গরুর মাংসের ঝোল, মাংস আলু দিয়ে খেতে বেশ মজা লাগে। তো মাঝে মাঝে আমি পাতলা খিচুড়িটা রান্না করি বাসায়। আমার বাচ্চারা পছন্দ করে, আপনাদের ভাইও পছন্দ করে।
তো বিয়ের পর হচ্ছে আমি অনেকটা আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করার চেষ্টা করি। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ওদের এলাকার রান্না ছাড়া মানে পছন্দ করে না। মানে ব্রাহ্মণবাড়িয়াতে যেরকম ভাবে রান্না করি সেই রান্নাগুলো ও খেতে বেশি পছন্দ করে। অন্য কিছু হলে সে খুব একটা খায় না। দেখা যায় বেশিরভাগ সময় আমি ওভাবে রান্না করার ট্রাই করি। আসলে ওভাবে রান্না করার ট্রাই কি, রান্নাটা হচ্ছে নিজের উপর। আপনি যত এক্সপেরিমেন্ট করবেন ততই শিখবেন। তো আমি রান্না নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করি। আমার একেক দিন একেকটা জিনিস ট্রাই করতে ভালো লাগে। আমি সবসময় এই কাজটা করে থাকি। মানে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করি। আর খেতেও কিন্তু বেশ মজার হয়। তো দেখা যায় এভাবে ট্রাই করতে করতেই আমি শিখে গিয়েছি কিভাবে কি রান্না করতে হয়, কোনটা দিলে রান্না মজা হবে আর কি। তো এখান থেকে হাতে মাখা গরু মাংস রান্না করব। কথা বলতে বলতে আসলে খিচুড়িটাও রান্না করে ফেলেছি। তো হাতে মাখা গরু মাংসের জন্য আমি 1 কেজি গরু মাংস নিয়েছি। এটা বাজার থেকে কিনে এনেছিলাম। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিলাম 1.5 টেবিল চামচ করে। পেঁয়াজ কুচি দিলাম 1/2 কাপ। 1 টেবিল চামচ লবণ। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই হাতে মাখা গরু মাংস কিন্তু খেতে খুবই মজার। বিশেষ করে কোরবানির মাংস বা অনেক মেহমান আসলে যখন আপনি বেশি মাংস এভাবে হাতে মেখে রান্না করবেন, সেটা টেস্টই আলাদা। আপনার এত ভালো লাগবে। অল্প মাংস দিয়ে যদিও রান্না করলে এত মজা লাগে না আমার কাছে। বেশি মাংস হলে খেতে বেশি মজা লাগে। তো সবগুলো মশলা দিয়ে এখন 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিতে হবে। তেজপাতা, দারচিনি, লং, এলাচ, বড় এলাচ। এই তো। এবার সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আপনি চুলায় বসিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটাকে কষাতে থাকবেন যতক্ষণ না পানি বের হচ্ছে, তেলটা উপরে উঠে আসছে। আর এভাবেই আমি হাতে মাখা গরুর মাংসটা রান্না করি। বিশ্বাস করেন এটা যে কি মজার হয়, মানে কি বলবো, অন্যরকম একটা টেস্ট। আর এরকম হাতে মাখা গরুর মাংসে আপনারা চাইলে আলু দিতে পারেন। আমি নর্মালি আলু দিয়ে রান্না করি কারণ বাচ্চারা হচ্ছে মাংসের আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য হচ্ছে আলুটা দেই। আর একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করি আমি। আমার কাছে ভালো লাগে বেশি করে ঝোল দিয়ে এই হাতে মাখা মাংসটা রান্না করলে। তো চুলায় বসিয়ে দিয়েছিলাম। মাংস কষানো হয়ে গিয়েছে। তেলটা দেখেন একদম উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর মাংসে সবসময় গরম পানি দিতে হয়, না হয়তো মাংস দেখা যায় সংকুচিত হয়ে যায়। তাই ট্রাই করবেন মাংসের মধ্যে সবসময় গরম পানিটা ইউজ করার জন্য। এখন মাংসে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর কালারটা দেখছেন কি যে সুন্দর আসছে মাংসের, মানে কি বলবো। যখন মাংস সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। আজকে একটু বেশি করে আলু দিচ্ছি কারণ বাচ্চারা মাংসের আলুটা পছন্দ করে পাতলা ঝোল দিয়ে মাংসটা রান্না করলে। তো আলুটা দেওয়ার পর হচ্ছে চুলাটা কমিয়ে একদম লো হিটে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমার বাসায় যেটা হয়, মাংস একদম সফট না হলে কেউ খাবে না। অনেকে পছন্দ করেন একটু শক্ত টাইপের মাংস, আবার অনেকে একটু নরম টাইপের পছন্দ করেন। তো আমার বাসায় সবাই হচ্ছে একটু নরম হলে মাংসটা পছন্দ করে। আমি যেমন আমার বাবার বাড়িতে দেখতাম একটু শক্ত শক্ত করে মাংস রান্না করতো, কিন্তু শ্বশুর বাড়িতে দেখলাম তার উল্টা। আপনাদের ভাইয়া নরম মাংস খেতে পছন্দ করে, শক্ত হলে সে মাংস মুখেও দেয় না। তো এখন আমি একটু নরম করে রান্না করি। আর নরম করে রান্না করতে গেলে দেখা যায় অনেক টাইম লাগে। মানে সেদ্ধ হতে মাংসটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। মিনিমাম 1-1.5 ঘন্টা আমি হচ্ছে মাংস একদম লো হিটে রান্না করি যেন সফট হয়ে যায়। আর ওটাই হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর কি। তো মাংস রান্নাও শেষ। দেখেন কি সুন্দর তেলটা উপরে উঠে। চুলা বন্ধ করে দিয়ে আমি রুমে চলে এসেছি। আর এদিক থেকে
ছেলেরা আর ওর বাবা নামাজ পড়ে চলে এসেছে। তো রাহিলা একটা ফুটবল পাম্পার দারাজ থেকে অর্ডার করেছিল ফুটবল পাম্প দেওয়ার জন্য। এখন নামাজ পড়ে এসে সে এটা ওপেন করার জন্য পাগল হয়ে গিয়েছে আর কি। তো ওপেন করার পর দেখলো যে যেটা দিয়ে আসলে ও পাম্প করবে ওখানে একটা পিন থাকে, সেই পিনটাই ওনারা দেননি। তা আসলে অনলাইন থেকে কোনো কিছু যখন কিনি দেখা যায় কোনো না কোনো একটা ঝামেলা থাকেই। তো এই জন্য আমি খুব কমই অনলাইন থেকে শপিং করি। এখন এটাকে আবার রিটার্ন করতে হবে, কারণ এটা এখন শুধু শুধুই পড়ে থাকবে। যে জিনিসটাই দরকার সেই জিনিসটাই ওনারা পাঠাননি। তো আমি যেহেতু দারাজ থেকে কিনেছি, এটা আবার রিটার্ন করার অপশন আছে, আমি রিটার্ন করে দিয়েছি এটা। তো ওরা নামাজ পড়ে আসার পরে এখন ভাত খাবে। এখান থেকে আমি আলুর চপ ভেজে নিচ্ছি। আমি চাচ্ছিলাম যে গরম গরম আলুর চপটা যেন সার্ভ করতে পারি, তাই ওরা নামাজ পড়ে আসার পরই ভাজতে শুরু করলাম। আর আড়াইটা বেজে গিয়েছে, সবারই আসলে ক্ষুধা লেগে গিয়েছে, আমার নিজেরও ক্ষুধা লেগে গিয়েছে। ভাবলাম যে গরম গরম আলুর চপটা ভেজে সবাইকে খেতে ডাকবো। আর বাসায় দুটা চিকেন কাবাবও ছিল, সেগুলো আমি একসাথে ভেজে নিয়েছি। আর এই আলুর চপটা পোলাও, খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে বেশ মজা লাগে। সিম্পল আলুর চপ, সব নর্মাল জিনিসপত্র দেয়া আছে এর মধ্যে। কোনো একদিন এটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো আলুর চপগুলো ভাজার পর আমি খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি। সব খাবার এখন টেবিলে দেয়া আছে। আপনাদের ভাইয়াকেও ডেকেছি, বাচ্চাদেরকেও ডেকেছি, যদিও বাচ্চারা নিজের হাতে কখনোই খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। তো এখান থেকে আমার সবজি খিচুড়ি, সাথে হচ্ছে গরুর মাংসের হাতে মাখা ঝোল তরকারি, আর আলুর চপ, আর বাসায় বানানো জলপাই আচার ছিল। খিচুড়ির সাথে জলপাই আচার খেতে বেশ ভালো লাগে, আর এবারে আচারটা খেতে বেশ মজা হয়েছে। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো বিকালের দিকে একটু বাইরে যাচ্ছিলাম আমরা, একটা কাজ ছিল কুরিয়ারে, সেই কুরিয়ারটা করার জন্যই হচ্ছে আমরা আমাদের বাসার পাশে যে কুরিয়ার আছে সেখানে এসেছিলাম, আমি আর আপনাদের ভাইয়া এসেছি। তো দেখেন এখানে কত পার্সেল জমা হয়েছে। সবগুলো পার্সেল হয়তো চলে যাবে নিজ নিজ গন্তব্যে। কিছু পার্সেল বাইরে থেকে এসেছে। তো ডেইলি এখানে অনেক অনেক পার্সেল এসে জমা হয়। তো আমরা আমাদের কুরিয়ারের কাজটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে গিয়েছে আর কি। তো কুরিয়ারটা এখন আমি পাঠিয়ে দিব। তারপর হচ্ছে আমরা বাইরে চলে আসি। বাইরে আসার পর এখান থেকে টুকটাক কিছু জিনিস কেনার ইচ্ছা ছিল, কারণ এই জায়গাটা এত জিনিস দেখে আমার খালি কিনতে ইচ্ছা করে, মানে জিনিস মানে সবজি বাজার এসব আর কি। তো আমি এখান থেকে একটা স্ট্রিট ফুড কার্ট দেখলাম যেখানে জিলাপি পাওয়া যাচ্ছিল। আমার কিন্তু জিলাপি অনেক পছন্দ। আমি ওখান থেকে কিছুটা অল্প জিলাপি কিনেছি শুধু আমার আন্দাজে, কারণ বাচ্চারা এইসব জিলাপি খাবে না, এটা গুড়ের তৈরি ছিল, আমার কাছে ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি। বাসায় আসার পর বাচ্চাদেরকে নাস্তা দিলাম, ফ্রেশ হয়ে ওরা নাস্তা খেয়ে এখন পড়তে বসবে। তো নাস্তা খাওয়ার সময় দেখেন মোবাইল নিয়ে বিজি দুই ছেলে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।